আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের চলমান নেক্সাস টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান। আমরা বলে থাকি চলমান একটি চলমান অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনে শুক্রবার এবং শনিবার বাদ দিয়ে সপ্তাহের বাকি 5 দিন প্রচারিত হয়, এবং আমি 3 দিন আপনাদের সঙ্গে থাকি এবং আমার সঙ্গে থাকেন চমৎকার কিছু আলোচক। আজকেও সেরকম দুজন আছেন। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটি একটি গানের লাইন দিয়ে আমরা ঠিক করেছি, সেটি হচ্ছে কার ছায়া পড়েছে। এটা বললেই নিশ্চয়ই আপনাদের খুব একটি সুরেলা গানের কথা মনে পড়ে যায়, কিন্তু ছায়া ব্যাপারটা যে আবার সবসময় ভালো তাও কিন্তু না। যখন সূর্যের ছায়া পড়ে চাঁদের উপরে, পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপরে, কি কি যেন হয়, গ্রহণ হয়, এটা হয় সেটা হয়, মানে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সব কিন্তু ছায়ার খেলা। আবার মানুষ ছায়া চায় যখন অনেক গরম থাকে তখন, আবার মানুষ স্নেহের ছায়া চায়, আবার অনেক সময় মানুষ বলে যে কালো ছায়া পড়েছে। সব ছায়া কিন্তু কালো। তারপরে যখন ছায়ার আগে বলে কালো, তখন ধরে নেওয়া হয় যে এটা খুব একটা ভয়ঙ্কর ছায়া। কিন্তু সব ছায়া কিন্তু কালো, কালো ছাড়া ছায়া হয় না। এবং যেখানে ছায়া পড়বে সেখানে অবশ্যই আলো আছে। আলোর মাঝখানে না দাঁড়ালে ছায়া পড়ে না। আমরা এটা কেন সিলেক্ট করলাম আজকে এই বিষয়টা, সেটা নিয়ে কথা বলার আগে পরিচয় করে দিই। আমাদের দুজন আলোচক আছেন, সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, এবং আছেন ডাক্তার রাকিব আল হাসান। তিনি একজন যুব নেতা, ইউথ লিডার বলতে পছন্দ করেন নিজেকে, এবং রাজনৈতিক বিশ্লেষক। ডাক্তার, ভাববেন না যে আমাদের মধ্যে খুব ভালো সখ্যতা আছে। এবং ইউটিউবে যদি আপনারা দেখতে চান তাহলে নেক্সাস টেলিভিশন লাইভ এই ঠিকানায় দেখতে পারেন। যদি ফেসবুকে দেখতে চান ভেরিফাইড পেজে দেখতে পারেন। গানের লাইনটা খুব সুন্দর সামান্তা, সেটা হচ্ছে কার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নও, তুমি নও, তাই না? কিন্তু আমরা দেখলাম আপনারা একটা ছায়া বাজেট দিয়েছেন, এনসিপি, এবং এই এনসিপির ছায়া বাজেট বেশ উচ্চাভিলাষী, বেশ চমৎকার। এখানে কর দাতার সংখ্যা বাড়ানোর কথা আছে, আবার নবায়নযোগ্য জ্বালানির কথা আছে, আবার বিভিন্ন জায়গাতে কর শূন্য করে দেওয়ার চেষ্টাও রয়েছে, এবং নানান রকম বিষয়াবলী রয়েছে। এই ছায়া বাজেট আপনারা দিতে গেলেন কেন? মানে হঠাৎ কেন বাজেটেরই দিতে গেলেন? অন্য বহু কাজ তো আপনারা তো বলেছেন ছায়া মন্ত্রিসভা করবেন, কিন্তু এই যে হাম নিয়ে আপনারা স্বাস্থ্যমন্ত্রী কিছু বললো না, আপনাদের ছায়া স্বাস্থ্যমন্ত্রী, কিংবা ধরেন যোগাযোগ, আপনাদের ছায়া যোগাযোগ মন্ত্রী ঈদের সময় কিছু বললো না, এত দুর্ঘটনা হলো, কিন্তু আপনাদের ছায়া অর্থমন্ত্রী বাজেট দিয়ে দিল, এবং বাজেট আবার দিলেন কিন্তু হাসনাত আব্দুল্লাহ। উনি কি আসলে আপনাদের মন্ত্রিসভা অর্থমন্ত্রী হতেন? সাধারণত বাজেট তো দেয় অর্থমন্ত্রী। না, অনেকগুলো প্রশ্ন এসেছে। আপনাকে ধন্যবাদ। চলমান অনুষ্ঠান যারা দেখছেন সকলকে সালাম ও শুভেচ্ছা, আমার সহ আলোচককে সালাম ও শুভেচ্ছা। আসলে ছায়া বাজেট প্রণয়ন করা এটা একটা বিরোধী দলের জন্য একটা রুটিন কাজ, এটা তার করা উচিত। এবং আমার কাছে মনে হয় যে আমরা একটু দেরি করে ফেলেছি। আমাদের বাজেট এইবার অধিবেশন শুরু হওয়ার আরও খানিকক্ষণ আগে যদি আমরা এই বাজেটটা প্রণয়ন করতে পারতাম, তাহলে হয়তো আলাপ আলোচনা আর একটু আমরা ডিপলি যেতে পারতাম। আপনি যেটা বলেছেন যে আমাদের মানে কেন হাসনাত আব্দুল্লাহ এটা দিতে গেলেন, উনি উপস্থিত ছিলেন, এমন নয় যে আমাদের মন্ত্রণালয় সব তৈরি করা আছে, ফিক্সড করা আছে। আমরা প্রত্যেকেই তরুণ রাজনীতিবিদ, আমরা প্রত্যেকেই নিজেদের যে সক্ষমতা সেটা প্রতিনিয়ত ঝালাই করে চলেছি, এবং ছায়া বাজেট যারা প্রণয়ন করেছেন সেটা একটা বিশেষ কমিটির মাধ্যমে প্রণয়ন হয়েছে, সেটাও আপনারা দেখেছেন, একটা উন্মুক্ত কমিটি ছিল। তো ব্যাপারটা এমন নয় যে যারা প্রণয়ন করেছেন তারাই অর্থমন্ত্রী হবেন, তবে অবশ্যই তাদের যে ফিল্ড অফ এক্সপার্টিস সেটা আমরা ব্যবহার করার চেষ্টা করেছি। আমাদের বাজেটের মধ্যে আপনারা দেখবেন যে বেশ কিছু জায়গায় আমরা বেশ যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছি, তবে আমার নিজের কিছু পার্সোনাল অবজারভেশন আছে, যদিও আমি সেই কমিটিতে নেই, তারপরেও আমি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমার অবজারভেশন আছে। তো বাজেটের স্পেশালিটি হচ্ছে যে আপনি আমাদের অ্যাজ এ পার্টি আমরা যে বিষয়গুলো সবসময় বলে এসেছি যে বিষয়গুলোতে আমাদের কনসার্ন বেশি, মানে আমাদের বৈদেশিক বিনিয়োগ, সেই সাথে দেশীয় সক্ষমতা বৃদ্ধির জায়গাগুলো কিন্তু সবসময় আমাদের ইশতেহারগুলোতে আপনি দেখবেন যে মনোযোগের দাবিদার হয়েছে। সেই জায়গা থেকে আমাদের বাজেটটা কিন্তু সেটারই এক ধরনের মিমিক্রি, এবং নবায়নযোগ্য জ্বালানিতে সর্বোচ্চ পরিমাণ মনোযোগ দেওয়ার একটা কথা বলা হয়েছে। এটার কারণটা হচ্ছে আমরা চাই যে আমরা যাতে অন্য কোনো দেশের উপরে, আমরা যেটা বৈশ্বিক সংকট লক্ষ্য করেছি সেটা থেকে কাটিয়ে ওঠার জন্য আমরা যাতে আমাদের নিজস্ব সক্ষমতায় পরবর্তী যে জ্বালানি সংকট যদি কখনো হয় তাহলে আমরা যাতে এটা কাটিয়ে উঠতে পারি। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি এত পানি, এত বাতাস, এত যে মানে আমাদের যে রিসোর্স আছে, আমাদের যে পানি আছে, সেটার মধ্যে আমাদের আসলে জ্বালানি সংকট এবং আমাদের যে বিদ্যুৎ সংকট সেটা হওয়ার কথা না, যদি আমরা রিসোর্স ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে পারি। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে সংস্কৃতি, বিনোদন এই খাতে আমরা খুবই অল্প
বাজেট রেখেছি। এটা ব্যক্তিগতভাবে আমার যদি মতামত দেওয়ার সুযোগ থাকে বা বলবো আমার পার্টিকে এটা পুনর্বিবেচনা করার জন্য, কিন্তু অন্যান্য জায়গায় শিক্ষা খাতে দেখবেন যে একটা যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে শিক্ষা খাতে, সেটা অনেক বেশি আমরা বাজেট রাখার চেষ্টা করেছি। এটার কারণ এই যে আমরা যে নৈতিক সামাজিক শিক্ষার অবক্ষয় দেখছি, সেখান থেকে উত্তরণের জন্য আসলে আমাদের মানে একদম রুট লেভেল থেকে কাজ করে এগোতে হবে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে। আমাদের শিক্ষার মান উন্নয়ন করার জন্য শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে। সেই জায়গা থেকে শিক্ষা খাতে আমরা সর্বোচ্চ মনোযোগ রাখার চেষ্টা করেছি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আপনারা আপনাদের ম্যানিফেস্টো তো ড্রোন বিষয়ে আপনাদের খুব আগ্রহ ছিল, এই বাজেটের মধ্যে আপনারা ড্রোন বানাতে চেয়েছেন, ড্রোনে আপনাদের এত আগ্রহ কেন? মানে না, এটা ড্রোন, পৃথিবীতে তো আরো অস্ত্র আছে, আরো এই ধরনের ড্রোন নট পার্টিকুলারলি এটা অস্ত্রর কারণেই ব্যবহার করা হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। ড্রোনের নানান ধরনের কার্যকারিতা, যেমন এই যে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং দেশীয় প্রযুক্তি ভিত্তিক ড্রোন উন্নয়ন, এই দুটি বিষয় আপনাদের এই ছায়া বাজেটে স্থান পেয়েছে। প্রতিরক্ষায় আমাদের আপনারা মনে করেন যে ড্রোন দিলে পরে আমাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়বে? আমাদের প্রতিরক্ষায় যদি আপনি পার্সেন্টেজ দেখেন, পার্সেন্টেজ হচ্ছে 4.7% রাখা হয়েছে প্রতিরক্ষায়। এটা কিন্তু খুব বড় না, এটা মানে সংখ্যা হিসেবে বা পার্সেন্টেজ হিসেবে এটা খুব বড় না। বিশেষত আমি বলবো যে এটা একটা কনজারভেটিভ মানে প্রতিরক্ষা বাজেটই হয়েছে। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা যেটা মানে সবসময় আপনারা লক্ষ্য করেছেন যে আমরা সবসময় বলেছি যে আমাদের পররাষ্ট্রনীতি যাতে নতজানু না হয়, আমাদের যে সক্ষমতা সেটা যাতে আমাদের উপরেই নির্ভরশীল হয়। পররাষ্ট্রনীতির নতজানু হওয়ার পেছনে কি আপনি মনে করেন যে সামরিক সক্ষমতা নাই সেই জন্য আমরা নতজানু, নাকি আমাদের রাজনীতিবিদদের নেগোসিয়েশনের ক্ষমতা নাই সেই জন্য তারা নতজানু? আমি একাধিক জায়গায় বলেছি, এটা যে ব্যক্তি রাজনীতিবিদ হিসেবে আমি একাধিক জায়গায় বলেছি যে আমি মনে করি নতজানু পররাষ্ট্রনীতি এবং আমাদের যারা টেবিলে বসেন, আমাদের যারা পররাষ্ট্র মন্ত্রী হন, আমাদের একটা দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশ কখনো একজন মানে খেপেবল পররাষ্ট্র মন্ত্রী পায় নাই। এটা হচ্ছে আমাদের একটা দুর্ভাগ্য এবং এটা আপনি দেখবেন যে এই মুহূর্তেও টেকনোক্র্যাট একজন মন্ত্রী দিয়ে আমাদের চালাতে হচ্ছে এবং এই মুহূর্তে আমরা জানি না আসলে আমার পররাষ্ট্রমন্ত্রী কি উনিই থাকবেন এত বড় একটা বিশ্বজোড়া থাকবেন। উনি বলেছেন যে 1 বছর যে ব্যাপারটা আছে ছুটি না নিয়ে দুইটাই মেনটেন করা যায়, কেননা সাধারণ পরিষদের অধিবেশন তার সারা বছর জুড়ে হয় না। এইটাই আমি বলছি যে একজন টেকনোক্র্যাট মন্ত্রী দিয়ে মানে বিএনপির প্রত্যেকটা আমলে আসলে টেকনোক্র্যাট মন্ত্রী দিয়ে পররাষ্ট্রমন্ত্রী চলেছে। এটা কি বিএনপির জন্য একটা ছিল তো? মোস্তাফিজুর রহমান সাহেব ছিলেন, উনি টেকনোক্র্যাট ছিলেন না, এমপি ছিলেন। এবারই প্রথম পররাষ্ট্রমন্ত্রী এর আগেও টেকনোক্র্যাট ছিল। এর আগে আমি যতটুকু জানি এবারই প্রথম অর্থমন্ত্রী এর আগে টেকনোক্র্যাট ছিল সাইফুর রহমান। না এর আগেও বিএনপির পররাষ্ট্রমন্ত্রী টেকনোক্র্যাট ছিল এবং এটা একটা দুর্বলতা। আমি বলছি যে পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের জায়গা থেকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর নেগোসিয়েশনের দুর্বলতা, এটা একটা কমন প্রবলেম। আমরা মোটামুটি আবার আপনাকে বাজেট নিয়ে আসবো, কেননা এই ছায়া ব্যাপারটা বেশ আমার ভালো লেগেছে এবং ছায়া তো আসলে অনেক দিকে দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন যে পতিত স্বৈরাচারের ছায়াও নাকি দেখা যাচ্ছে চলে আসবে কিছুদিনের মধ্যে, তো এইরকম শোনা যাচ্ছে। মানে ছায়া বিষয়ক ব্যাপারটা বেশ জমে উঠেছে। আপনার কাছে একটু জানতে চাই যে এই যে এনসিপির একটি ছায়া বাজেট যেটা বেশ বড়সড়, প্রথমে তো একটা সমালোচনা এসেছিল যে এই 9.5 লক্ষ কোটি টাকার বাজেট, এটা সেটা নিয়ে একটু সমালোচনা করা হয়েছিল যে সরকার নাকি অনেক টাকার বাজেট দিচ্ছে, কিন্তু এনসিপিও খুব একটা কম টাকার বাজেট দেয় নাই, সেটাও প্রায় 8.5 লক্ষ কোটি টাকার কাছাকাছি। তো আপনার কি মনে হয় এই বাজেটটা আসলে কেমন হয়েছে? এনসিপি একটা বাজেট দিয়েছে, এটা কিন্তু অতীতে কোনো রাজনৈতিক দল করে না, এমনকি যে একটা বৃহৎ রাজনৈতিক দল তাদের সঙ্গে আছে জামাত ইসলাম, তারাও কিন্তু কোনো ছায়া বাজেট টাজেট দেয় নাই, কিন্তু বাজেট বললাম আর কি একটু ইচ্ছা করে, কিন্তু তারা দিতে পেরেছে, এটাও তো একটা সক্ষমতার ব্যাপার, তারা একটা দিয়েছে, এটা তো মানে ভালো তো, তাই না? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। ডেফিনেটলি এটা ভালো, আমি এটাকে সাধুবাদ জানাই, কারণ বাংলাদেশের পলিটিক্যাল কালচার এটা এবারই প্রথম বিরোধী দল একটা ছায়া বাজেট দিল। যদিও এই কালচারটা পৃথিবীর অন্যান্য দেশে, যদি আমি বলি ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অনেক জায়গায়, ইন্ডিয়া, এবং ইন্ডিয়াতে ওটা রয়েছে, তো সে জায়গা থেকে বাংলাদেশে কখনো এটা ছিল না। এনসিপি নতুন রাজনীতি সবসময় বলে, কিন্তু দেখাচ্ছে তারা, এটা একটা সাধুবাদযোগ্য জিনিস ডেফিনেটলি। আর জিনিসটার ছায়া বাজেট কিংবা হচ্ছে কি ছায়া ক্যাবিনেট, এই জিনিসটা আসলে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট থেকে আমরা এই ধারণাটা এসেছি 19 শতকের মাঝামাঝি, যখন লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টি যখন তারা সরকারে গেলে তারা কতটুকু সক্ষম এবং তারা কীরকম উপহার দিতে চায়। সবসময় আমাদের রাজনৈতিক দলগুলো বলে যে আমরা ক্ষমতা আসলেই করতে চাই, কিন্তু ক্ষমতার বাইরে থেকেও যে তার একটা রাজনৈতিক দর্শন কিংবা তার একটা পলিটিক্যাল ম্যাচুরিটি, এটাকে জনগণের সামনে শো আপ করার একটা ভালো সুযোগ, যেটা এনসিপি করেছে। এখন
8,24,000 কোটি টাকার বাজেট, এখানে আপনি চুলচারা বিশ্লেষণ করলে 8 লক্ষ বেশি, মানে 8,56,000 কোটি। 56,000, হ্যাঁ। এখন এটা আমি একটু ভালো করে দেখে বলি। তারা যেটা বলেছেন, তারা বলেছেন যে তাদের যে বাজেট, সেই বাজেট 8,52,157 কোটি টাকা। তারা বলেছেন বাংলাদেশ 2.0 তারা সংস্কার করবেন, 2.0। এগুলো আমার কাছে বেশ ভালো লাগে, 2.0, 3.0। মনে করেন আমরা বলতে পারতাম আজকে চলমান 5.0, এটা কিছু একটা বললাম, হ্যাঁ, কারণ 5 দিন হয়। হ্যাঁ, তো এরকম আর কি, এটা আমার ভালোই লাগে শুনতে, 2.0। এগুলো বললে কি একটা স্টার ওয়ার্স ফিলিং আসে, যে তাই না, 2.0। হ্যাঁ, তো বলেছেন যে কর্মসংস্থান এবং বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি। যারা বাজেটটা দিয়েছেন তাদের অধিকাংশই চাকরি বাকরি করেন না। এখন এটা সামান্তা বা ভালো বলতে পারবেন, কিন্তু মানে এটা যদি আপনি চুলচারা বিশ্লেষণ এমপি করতে হয়ে পারেন, প্রথম, মানে এমপি হয়ে প্রথম চাকরি পেয়েছেন, এর আগে চাকরি করতেন না। মানে এমপিটাকে আপনি চাকরি ধরতেছেন তাহলে। এটা এক ধরনের চাকরি তো, কারণ অফিস চায়, গাড়ি চায়, সরকারি আমলারাও সেটা চায়, অফিস চায়, গাড়ি চায়, মানে পায় আর কি। এবং আমলাদের সাথে তুলনাও করেছেন তারা, যে আমলাদের অফিস আছে, ইউএনএর অফিস আছে, আমাদের বসার জায়গা নাই, মানে নিজেরাই নিজেদেরকে আমলাদের সাথে তুলনা করেছেন। আচ্ছা যাক, এটা যার যার পার্সোনাল চয়েসের ব্যাপার, কিন্তু আমি যেটা মনে করি যে ধরেন যে ছায়া বাজেটের কথা যেটা বলছেন, এখন আপনি যদি চুলচারা বিশ্লেষণ করেন তাহলে দুর্বলতা সবলতা সবকিছু খুঁজে বের করা সম্ভব, কিন্তু যেহেতু তারা এটা শো করেছে, এটার জন্য আমি ফার্স্টে সাধুবাদ জানাই। এবং ব্যাপারটা হচ্ছে ধরুন আমাদের এটা অন্তত সরকারি দল সময় খুব বেশি নেই, প্রস্তাব আছে 71টি। হ্যাঁ, প্রস্তাব 71 রয়েছে, এবং সরকারি দলকে একটা সাইকোলজিক্যাল প্রেশার আমি আশা করি দিবে। কারণ হচ্ছে কি, ধরেন এখানে এনসিপি তো সরকারি দল নিশ্চয়ই সে প্রস্তুতি ডেফিনেটলি আছে, কারণ তারাই তো বাজেটটা দিবে, অর্থমন্ত্রী 11 তারিখ সম্ভবত বাজেটটা ঘোষিত হবে। তো সেক্ষেত্রে আবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগে থেকে এই সরকার কিন্তু অনেকগুলো ইঙ্গিত দিয়ে রাখছে। বর্তমান বিএনপি সরকার কিন্তু তারা বলছে তারা সোলার প্রযুক্তি বলেন, ইলেকট্রিক গাড়ি বলেন, বা অনেক কিছু আমদানি ক্ষেত্রে রেস্ট্রিকশন করবে, বিদ্যুতে ভর্তুকি বাড়াবে, কৃষিতে ভর্তুকি বাড়াবে, শিক্ষা এবং ডিফেন্সে আমাদের অনেক এবার সক্ষমতা হবে। ডিফেন্সে সম্ভবত এবার আমাদের বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট এবার হবে। তারপরে কিছুদিন আগে আমাদের টার্কির পররাষ্ট্রমন্ত্রী তিনি বাংলাদেশ অপারেশন, গতকাল রাতে উনি গেলেন। রোহিঙ্গাদেরকে খাবার দেওয়ার কথা বলেছিল, এখন আমাদেরকে অস্ত্র দেওয়ার কথা বলে। অস্ত্র দেওয়ার কথা বলে না, শুধুমাত্র আমাদের সাথে ড্রোন কারখানা এবং সামরিক কারখানা যৌথভাবে করার প্ল্যান রয়েছে, পরিকল্পনা রয়েছে। তো নানা আঙ্গিক রয়েছে। তো সেক্ষেত্রে ধরেন এনসিপি যেটা করেছে, আমি সমালোচনার জায়গা দেখতে চাই না, যদি আমি পুরোটা বিশ্লেষণ করতে পারি নাই পুরো বাজেটটা, এবং এক্সপার্ট ওয়ে যদি বিশ্লেষণ করা যেত তাহলে হয়তো আমি সবলতা দুর্বলতা বের করতে পারতাম। আমরা আরেকদিন করব, আজকে আমরা একটা আলাপ করতে চাই, আরো অনেক আলাপ আছে, এবং এটা মানে যখন বিএনপি বা সরকার যখন বাজেট তখন কম্পারিজম এটা ভালো করা যাবে, কিন্তু ইন ফার্স্ট সেন্সে আমি এটাকে খুব পলিটিক্যাল গুড গ্যাস জিনিসটা আমার কাছে ভালোই লাগে। আমরা বস্ত্র রপ্তানিকারক দেশ থেকে অস্ত্র রপ্তানিকারক দেশ হয়ে যাব, কোনো অসুবিধা তো নাই, অসুবিধা না। আমার দেশের যদি এতে ডেভেলপমেন্ট হয় তাহলে অসুবিধা কোথায়? এবং মানে আপনার কি মনে হয় এরকম হতে পারে যে অন্যান্য বৃহৎ শক্তি যারা, তারা আমাদের সঙ্গে একটু ঠান্ডা আচরণ করতে পারেন, কেননা আমরা তো অস্ত্র রপ্তানিকারক দেশ হওয়ার কথা না তাদের মতামত অনুযায়ী? এটা ব্যাপারটা হচ্ছে, ধরুন বাংলাদেশের আপনি যদি জিও পলিটিক্যাল ক্যালকুলেশন গুলো দেখেন, বাংলাদেশ কিন্তু আমাদের কি ওই ইউনূস সাহেবের চুক্তি অনুযায়ী অনুমতি নিতে হবে যদি অস্ত্র বানাতে চাই? ওই চুক্তিতে মাথা নিয়েছে, আমরা সামান্তার কাছে যাবো। আচ্ছা, অতিরিক্ত আমি বলি আপনাকে, এখন যখন বাংলাদেশের যে চুক্তিটা সর্বশেষ যেটা আমেরিকার সাথে যে শুল্ক চুক্তি, সেখানে শুধুমাত্র অস্ত্র বানানোর জন্য অনুমতি নাই। এখানে ধরেন আপনার সম্পূরক অন্য কোনো দেশে, কম্পিটিটিভ কোনো দেশ থেকে যদি আপনি অন্য মানে একই সামঞ্জস্য কিছু কেনাকাটা করেন, সেক্ষেত্রে অনুমতি লাগবে। তাহলে কি বাজেটে লেখা থাকবে যে যদি আমরা অনুমতি পাই, অনুমতি সাপেক্ষে আমরা অস্ত্র তৈরির কারখানা করব? অস্ত্র রপ্তানি তো ফার্স্ট, অস্ত্র রপ্তানিটাই ফার্স্ট ইস্যু না, মানে ড্রোন বানানোর কারখানা বানাতে গেলে অনুমতি লাগবে না। অস্ত্র রপ্তানিটা কিন্তু ফার্স্ট ইস্যু না। ফার্স্ট ইস্যু হচ্ছে ধরেন আমাদের এখানে আপনি এবারে সামরিক বাজেটে আসলে পুরোপুরি ক্লিয়ারলি বোঝা যাবে, কিন্তু আমি যতটুকু জানি, আমার যতটুকু এখন পর্যন্ত জানাশোনা, সেটা হচ্ছে বাংলাদেশ অনেকগুলা যুদ্ধ বিমান কিনবে, চীন থেকে কিনবে, হ্যাঁ যুদ্ধ বিমান কিনবে বাংলাদেশ। টার্কি থেকে, আমি বলি আপনাকে, টার্কি থেকে আপনি যে ড্রোনের কথাটা বললেন না, যে এখন সেটা আমাদের আগেই চুক্তি আছে, বাইরাক্তার টিভি2, হ্যাঁ এটা আগে চুক্তি আছে, এখন নতুন করে আর 10টা বা 12টা মনে হয় এরকম একটা পুরো একটা লট কেনা হবে। কেন কেনা হবে আপনাকে বলি, কারণ এই ড্রোনটা কিন্তু আবার টার্কিও কিন্তু সবার কাছে বিক্রি করে না, এবং এই ড্রোনটা সবচেয়ে বেশি মার্কেটে এসেছে যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধে, এটা খুব আলোচিত ঘটনা ঘটলো, এবং যেহেতু বাংলাদেশের কাছে দিচ্ছে তার মানে বাংলাদেশের এটা তার সক্ষমতা প্রমাণ করেছে। না, শুধু সক্ষমতা প্রমাণ না, বাংলাদেশের ধরেন মানে বাংলাদেশের সাথে টার্কি সামরিক চুক্তি বা টার্কির সাথে একটা নতুন সম্পর্ক, এটা আপনার কাছে যেন বাংলাদেশ 2.0টা নতুন লাগতেছে না, এটাও কারণ অনেকের কাছে নতুন লাগবে। সুতরাং বাংলাদেশের মাল্টিরোল ডিপ্লোমেসি এবং বাংলাদেশের
অনেক কিছুই কিন্তু এই বাজেটে মানে আসন্ন যে বাজেট আসতেছে সেটাতে একটা প্রতিফলিত হবে এবং সেখানে আপনি আরো নতুন নতুন যেমনটা ছায়া, আপনি মাথায় সেখানে আপনি নিয়েছেন। নতুন অনেক ছায়া দেখতে পারবেন। আমাদেরকে অনুমতি নিতে হবে আসলে এইগুলো না করতে গেলে। মানে এই মুহূর্তে মার্কিন চুক্তি যেই পরিস্থিতিতে আছে এবং এই মার্কিন চুক্তির মধ্যে প্রত্যেকটা বিষয় তো আসলে বাংলাদেশ একটা পরাধীন রাষ্ট্রে যেমন আমরা একটা পরিণত হবে। জাহাজ ভাঙতে চেয়েছিলাম, মানে জাহাজ এনে ভেঙে যে ফেলে আমাদের জাহাজ ভাঙা শিল্প, হ্যাঁ। কিন্তু এই জাহাজটার নামে নাকি একটা মামলা ছিল, মানে একটা নিষেধাজ্ঞা ছিল, সেই জন্য এই জাহাজটা আমরা এখন ভাঙতেও পারবো না, মানে ডিস্ট্রয় করা যাবে না, এটাকে এখন ফেরত দিতে মানে হয়েছে। এই চুক্তিটা একটা বাংলাদেশের পরাধীনতার মানে স্মারক। বাংলাদেশকে শৃঙ্খলিত করা হলো এটা ফর্মালি, এবং এই চুক্তিটা তো নির্বাচনে 3 দিন আগে করার মাধ্যমে এটার যে, এবং এই পরে যখন আমরা আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে এত একটা বড় সম্মান পেতে দেখলাম, তখন কিন্তু অনেক কিছু আসলে মেলানো যায় কোনটার কারণে কি হলো। তো এই আমরা মানে আমরা কি এটা আমরা বলতে চাই না যে এই চুক্তির কারণেই তিনি এই সম্মান পেলেন, না, আমি কিন্তু সেটা মনে আসলে করি না, উনি তো যোগ্য মানুষ, হতে পেতে পারেন, তাই না? যোগ্যতার অনেক- কারণে এত পাওয়াটাই বছর ভালো। আমেরিকা থেকেছেন, ইংরেজি জানেন ভালো, আমাদের এখানে বড় আমলা ছিলেন, তাই না? যোগ্যতার কারণেই যে কোনো কিছু পাওয়া ভালো, কিন্তু দেশ বিক্রি করে দিয়ে কিন্তু কোনো অনেক কিছু টাফ পাওয়া ভালো না। কম্পিটিশন হয়েছে, অল্প কয়েকটা ভোটের ব্যবধান। 8 ভোট ব্যবধান মাত্র। হ্যাঁ, মানে 5 জন এদিকে আসলেই উনি হেরে আপনি যেটা যেতেন। প্রশ্ন করেছেন যে প্রতিরক্ষার জায়গা থেকে আমরা আমাদের সক্রিয়তা রাখতে পারবো কিনা প্রত্যেকটা বিষয়ে অনুমতি, শুধু প্রতিরক্ষা না, আপনি মানে স্বাস্থ্য, শিক্ষা, বিভিন্ন খাতে, কৃষিজ পণ্য even। কৃষিজ পণ্য এবং ফার্মাসিউটিক্যাল বিশেষ করে এই পণ্যগুলোতে কিন্তু বিশাল পরিমাণ ধস নামবে এই চুক্তির কারণে। স্পষ্টভাবে এই চুক্তি কোনোভাবেই বাংলাদেশের জন্য পক্ষের না, এবং যে কোনো পলিটিক্যাল স্টেক হোল্ডারের উচিত এই চুক্তির ব্যাপারে কনসার্ন হওয়া এবং এটাকে বন্ধ করার ব্যাপারে বা এটাকে বাংলাদেশের পক্ষে আনার ব্যাপারে। যেমন এটা কোনো আনফেয়ার সিস্টেম যে আপনার 174টা অপশন বা 170টা অপশনে আপনাকে বাধ্য থাকতে হবে আর 6টা অপশনে আমেরিকাকে বাধ্য থাকতে হবে, এবং ওই 6টা অপশন এমন কিছুই না, সনদের মতো আর কি, আমাদের সনদটা যে পর্যায়ে এসে গেছে ওরকম। তো আমার কাছে মনে হয় যে এই মানে অনুমতি কোনো দেশের জন্য, এটা তো একটা আধিপত্যবাদ থেকে আপনি আরেকটা আধিপত্যবাদে মুভ করতে পারেন না। আমরা আপনার কাছে আবার ফিরবো, আমাদের একটা অনুষ্ঠানের একটা অংশ থেকে আরেকটা অংশে যাওয়ার মাঝখানে হঠাৎ করে বিজ্ঞাপনের আধিপত্য আসে। এখন আমাদের বিজ্ঞাপনের আধিপত্য চলবে কয়েক মিনিট, বেশিক্ষণ না। গণমাধ্যম খুবই স্বাধীন, আমরা কিন্তু বিজ্ঞাপন চালানোর আগে কারো অনুমতি নিই না, শুধু বিজ্ঞাপনদাতার অনুমতি পেলেই হয়। চলমান দেখব। আপনারা দেখছেন চলমান নেক্সাস টেলিভিশনে। আমরা কথা বলছিলাম কার ছায়া পড়েছে এই শিরোনামে দুজন তরুণ নেতার সঙ্গে, ডাক্তার রাকিব এবং সামান্তা শারমিন। আমরা রাকিব, আপনার কাছে একটু আসি। বিএসএফ লোকজন ঠেলে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের দিকে, এবং সংবাদে এসেছে যে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের দক্ষিণ প্রধান পাড়া সীমান্তে 62 ঘন্টারও বেশি সময় 10 জন নারী, পুরুষ এবং শিশু আকাশের নিচে দিনরাত পার করছেন, এবং পতাকা বৈঠক হচ্ছে, কিন্তু কোনো পক্ষই তাদের জায়গা থেকে খুব একটা সরে আসছেন না। আমরা যেমন তাদেরকে নিতে চাই না, ভারতও তাদেরকে নিতে চায় না, তারা মাঝখানে রয়ে গিয়েছেন। এই যে একটা অবস্থা তৈরি করা হয়েছে, আপনার কি মনে হয় এটা হঠাৎ করে কেন এই পুষেন? যে আপনাকে আবার ধন্যবাদ, খুব একটা ইন্টারেস্টিং আলাপ। এবং এই বিজেপি কিন্তু তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে বলেছিল তারা পুশ ব্যাক করবে, শুধু এবং পুশব্যাক তারা বলেছে ডিটেক্ট, ডিপোর্ট, ডিলিট। আগে তারা ডিটেক্ট করবে, শনাক্ত করবে, তারপরে ফেরত পাঠাবে, এবং তারপরে ডিলিট করবে, মুছে ফেলে দিবে সবকিছু। কি মুছবে? আচ্ছা, আমি আসতেছি সে প্রসঙ্গে। সেটা হচ্ছে, ধরেন বিজেপির এবারের যে পশ্চিমবঙ্গে যে ইলেকশন ছিল, সেই ইলেকশনে অনেকগুলো ইশতেহার ছিল, তার মধ্যে একটা অন্যতম ছিল যে তারা এর আগে তারা যেটা আসামি করেছিল এনআরসি করে, আবার তারা এসআইআর করে যে অনেক নাগরিকত্ব তাদেরকে ভোট দানে বিরত ছিল। প্রায় 91 লক্ষ মানুষ ভোট দিতে পারেনি, তার মধ্যে 27 লক্ষকে একদমই টোটালি ভোটের আশেপাশে রাখা হয়নি, এবং তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বা ইশতেহারও এটাও ছিল যে তারা ক্ষমতায় আসলে তারা এখানে ডিটেক্ট করবে, আপনি যেটা বলছেন, এবং তারা সেখানে মুসলমান যদি কাউকে পায় তখন মুসলমানকে দুইটা ভাবে ট্যাগ করে, একটা হচ্ছে সে রোহিঙ্গা মুসলিম আর একটা বাঙালি মুসলিম বা বাংলাদেশি মুসলিম। তো সেই জায়গা থেকে তখন সে ওই মানুষগুলোকে এভাবে ট্যাগিং করে এমনভাবে ডিটেক্ট করে যে সে ভারতের নাগরিক না, তখন তাকে মানে মুছে ফেলা বা তাকে ফেরত পাঠানোর একটা প্রক্রিয়া করে। এগুলো একটা ইকুয়েশন। দুই ইকুয়েশন হচ্ছে কি, তারা আরেকটা ইকুয়েশন ছিল তারা যে পশ্চিমবঙ্গ যে বিশাল একটি রাজ্য, সেই রাজ্যকে ভেঙে ফেলা। মালদা থেকে পূর্ব মেদিনীপুর থেকে শুধুমাত্র পশ্চিমবঙ্গ, আর এরবারে হচ্ছে আপনার কোচবিহার এবং দার্জিলিং করে আরেকটা নতুন রাজ্য করার পরিকল্পনা ছিল, এবং এটাই পরিকল্পনাটা বিজেপির অনেক দিন আগে থেকে ছিল। যার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এখানে মুখ্যমন্ত্রী ছিল, তার আমলে কিন্তু কোচবিহার এবং দার্জিলিংয়ের ওখানকার ইনফ্রাস্ট্রাকচার বা সড়ক যোগাযোগ ব্যবস্থাটা খুব উন্নত ছিল না। যার কারণে ওই অঞ্চলের আবার পুরো ভোটের বাক্সটা কিন্তু বিজেপির বাক্সে গেল।
তো এখন ওই অংশ থেকে একটা নতুন করে আবার দাবি আসা শুরু হচ্ছে যে ওই অংশকে আলাদা একটা রাজ্য তৈরি করার জন্য এবং ওই অংশের মানুষকে এখানে ফেরত পাঠানোর জন্য। সুতরাং এই নানামুখী ভূরাজনীতির যে বাস্তবতা এবং ওখানকার যে ডোমেস্টিক পলিটিক্স এবং সীমান্ত রাজনীতিক যে গ্রাউন্ড রিয়েলিটি, সেই রিয়েলিটি অনুযায়ী তারা কিন্তু এটাকে পুশব্যাক চালাবেই। এই সেকেন্ড ইকুয়েশন। থার্ড ইকুয়েশন হচ্ছে কি, ধরেন ওখানে এখন আমাদের যেহেতু আবার অল লক 3টা মানে রাজ্যেই পুরোটা পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এবং আগরতলা এবং হচ্ছে আসাম, 3টা রাজ্যই কিন্তু পুরোটা বিজেপি দ্বারা লকড। এবং এখানকার যারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, প্রত্যেকেরই একটা টার্গেট যে এখানকার লোকাল পলিটিক্সটাকে চাঙ্গা দিয়ে, যেহেতু তারা হিন্দুত্ববাদী রাজনীতি করে এবং একটা ধর্মভিত্তিক রাজনীতি করে কিংবা জাতিগত রাজনীতি করে, সেই রাজনীতিকে চাঙ্গা করে দিল্লির আকর্ষণটা কেন্দ্র করার জন্য। 5 নম্বর কোয়েশন হচ্ছে কি, আপনার এই যে আপনি দেখেন ভারতে কিন্তু এখন ককরোচ পার্টি নিয়ে একটা মানে খুব আন্দোলন শুরু হচ্ছে এবং আপনি দেখেন যে বৈশ্বিক যে ভূরাজনৈতিক বাস্তবতা, সেই বাস্তবতার মধ্যে নরেন্দ্র মোদীর 2015 সালের নরেন্দ্র মোদী আর 2026 সালের নরেন্দ্র মোদী কিন্তু সেম না। আপনি 2014 সাল বা 15 সালে যখন নরেন্দ্র মোদী প্রথমবার ক্ষমতা আসে, তখন তার যে পরিমাণ পপুলার ভোট কিংবা টোটাল আসনের ভোট, এবার কিন্তু আর কোয়ালিশন গভর্নমেন্ট। এবং 29 সালের আমি একটা খুব আশঙ্কার কথা আজকে 3 বছর আগে এখানে বলে যাই, সেখানে হচ্ছে যে আমি যেটা দেখতে পাচ্ছি 2029 সালে তাদের যে ইলেকশন, সেই ইলেকশনের আগে পরে আমাদেরকে রাশিয়া ইউক্রেনের মতো মোরাললেস একটা বাস্তবতার মধ্যে দিয়ে যেতে হবে। কেন বলে আপনাকে, আপনি তো রীতিমতো ভয় দেখাচ্ছেন। না, আমরা এই ভয়ের কারণে আপনার কাছে জানবো। সামান্ত, আপনার কাছে আসি। আমরা এই একটা কঠিন বাস্তবতার কথা শুনতে পাচ্ছি। আমি শেষ করব এটা। হ্যাঁ, আমরা তার কাছে আবার যাব, কিন্তু আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে আসতে চেয়েছি, একটা হচ্ছে আপনি কি আসলে একমত যে রাকিব যেটা বলেছেন সেটা, যদি একমত হন আপনি মাথা নেড়ে দিলেই হবে, হ্যাঁ বললেই হবে। আরেকটা প্রশ্নে যেতে চাই, 6 নবজাতককে 8 দিন হাসপাতাল 80 লাখ টাকা করে দিবে তারা বলেছেন। তাদের যে আইনজীবী শিশির মনির বেশ এই ধরনের যে জায়গাগুলি থাকে ওইখানে তাকে সবাই নেয়, আমরা দেখতে পাচ্ছি। উনি একজন বিখ্যাত আইনজীবী হয়ে উঠেছেন এবং যারা অভিযুক্ত হয় দেখা যায় তাদের জন্য তিনি বেশ লড়াই করেন, এটা ভালো। তো শিশির মনির বলেছেন যে 80 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে, 10 লাখ টাকা করে দিয়ে দেওয়া হয়েছে এবং বাকি টাকাও দেয়া হবে। এবং এটা একটা ক্ষতিপূরণ 6 48 4 কোটি 80 লাখ টাকা পাবেন। এটা এক ধরনের আউট অফ কোর্ট সেটেলমেন্টের মতো। তাহলে 600 বাচ্চা মারা গেলে কত টাকা দেওয়া উচিত ছিল অন্তর্বর্তী সরকারের? হামের টিকা নিয়ে যে গড়বড় করেছে, মানে ওই বিষয়টাতে আসি যে ধরেন এটার জন্য কোনো এই শিশির মনির বলেন বা যারা জামাত ইসলাম বলেন বা বিরোধী দল বলেন, তারা কেন একটা ক্ষতিপূরণ দাবি করছে না কারো কাছে? এই বাচ্চারা যে মারা গিয়েছে তারা কি এইভাবে মৃত্যুবরণ করার কথা ছিল হামে? মানে আর বাচ্চার মূল্য কি, শিশুর মূল্য কি 80 লাখ টাকা হতে পারে? আসলে ব্যারিস্টার শিশির মনির তো আসলে আসামিদের পরিত্রাতা। যে কোনো সময়ে আপনি ভয়ঙ্কর, মানে আসামি বলতে চাঞ্চল্যকর ঘটনা, আসামি পক্ষ আছে, পাওয়ারফুল আসামি পক্ষ, তাদের পরিত্রাতা হচ্ছে শিশির মনির। এটা তো আমরা কয়বার দেখা লাগবে আমাদের এটা, এই সিদ্ধান্তে আসার জন্য তো 3টা ঘটনার পরে আমাদের এটাতে অভ্যস্ত হয়ে যাওয়া উচিত আমার মনে হয়। এখন আমারও একজন এরকম বন্ধু আছেন, উনি ব্যাংক লুটেরাদের পরিত্রাতা। যত ব্যাংক লুটের আছে সবার উনি লয়ার। না, এরকম ঋণ খেলাপিদের পরিত্রাতা আছে, এরকম দুর্নীতিবাজদের পরিত্রাতা আছে। আমাদের এই সোসাইটির মধ্যে পাওয়ারফুল ব্যক্তিরা এরাই। 80 লাখ টাকা হয়ে গেল, তার মানে কি শিশুর জীবনের মূল্য 80 লাখ? কারণ ওনার যে সক্ষমতা, ওনার যে ব্যারিস্টারের সক্ষমতা, ওনার যে আইনি সক্ষমতা, সেটার চাতুর্য উনি দেখিয়ে এটাতে দফারফা করতে পেরেছেন। এবং এটা তো ধরেন আমাদের এই যে শিশুগুলো মারা গেছে, এদের পরিবারের দিকে যদি আপনি তাকান, এটা একটা নির্দিষ্ট ক্লাস দেখবেন। এবং এটা আপনিও কয়েক জায়গায় আমি শুনেছি আপনি বলেছেন যে এই ক্লাসটা কিন্তু আসলে খুবই মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস, যে যাদের আসলে সহায় সম্বল খুব কম থাকে। কিন্তু এই 600 বাচ্চার জন্য 480 কোটি টাকা আসলে তাহলে ক্ষতিপূরণ চাওয়া যেতে পারে না? এই ধরনের হামের শিশু হত্যা এবং না এটা খুন, না এটা কি আসলে আমাদের একটা সিস্টেমেটিক সক্ষমতার অভাব? এটা কার? এই তদন্তটা কেন আমরা করতে পারলাম না, এটা আমাদের একটু ফিরে দেখা দরকার। এই তদন্তটা করার পিছনে, মানে না করার পিছনে কি এমন কারণ ছিল? শিশুরা মারা গেছে, এটা তো আমার দেশের জন্য একটা ট্রমাটাইজিং ইভেন্ট ছিল। এই ইভেন্টটাকে ধামাচাপা দেওয়ার জন্য নতুন নতুন নানান ইস্যু আমদানি করা হলো। কিন্তু এই যে শিশুদের যে এইভাবে মৃত্যুবরণ করা, এটা তদন্তের মধ্য দিয়ে কি আমরা স্বাস্থ্য খাতের কোনো পরিবর্তনের লক্ষ্যমাত্রা ঠিক করতে পারতাম না? সেটা তো পারতাম। তাহলে এই তদন্তটা কেন আমরা করলাম না? এই যে আপনারা বাজেট দিয়েছেন, এই বাজেটের মধ্যে কি তদন্তের খরচ আছে?
আমাদের স্বাস্থ্য খাতে যে হ্যাঁ, বাজেট কারণ বলা আপনারা হয়েছে, স্বাস্থ্য খাতে 52,000 কোটি টাকা দিয়েছেন না আপনারা। তুষার ভাই, এটা তো আপনি জানেন যে আমরা যেই মানে যখন কোনো পেপার পুরো জাতির সামনে প্রেজেন্ট করা হয় তখন কিন্তু ইস্যু ভিত্তিক এটা থাকে না, থাকে হচ্ছে ফেনোমেনা ভিত্তিক, যে আমি কোন জায়গাটাকে টার্গেট এই করতে স্বাস্থ্য চাই। খাতের অন্যায় অবিচার এগুলো দূর করার জন্য কি কোনো একটা কিছু এখানে আছে? এই স্বাস্থ্য প্রত্যেকটা বিষয়েই তদন্ত করা উচিত। ধরেন মানে পুরো বিএনপি গভর্নমেন্ট হামের শিশু মৃত্যুর বিষয়টাকে সামনে তুলে এনে রাজনীতি করেছে, তদন্ত করার সক্ষমতা কি তার ছিল না? তার কি ইনস্টিটিউশন আপনারা ছিল না? জোরালো দাবি জানলেন না কেন তদন্ত? আমরা জোরালো দাবি জানিয়েছি, কিন্তু ততদিনে অধিবেশন শেষ। আপনার মনে করে দেখেন, অধিবেশনই তো এখন ধরেন সকল দৃষ্টি থাকে হচ্ছে পার্লামেন্টের দিকে। পার্লামেন্টটা জাস্ট শেষ হয়েছে এবং শেষের আগের দিন ইস্যুটা বেশি দেখলাম যে মনোযোগ পেতে শুরু করলো, কিন্তু পার্লামেন্টেই তো আমরা চেয়েছিলাম যে আলাপটা হোক। এখন দেখা গেছে যে এই যে দেখেন, আমি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমিও বলছি ইস্যু, কিন্তু এটা ইস্যু না, এটা তো মানুষের জীবন, শিশুদের জীবন। কিন্তু এই তদন্তটা না করার পিছনে বিএনপি গভর্নমেন্টের কি এমন অক্ষমতা ছিল সেটাও তো আমরা জানতে চাই। এবং এমন অক্ষমতা যদি থাকে যে বিএনপি গভর্নমেন্টকে পুরো দেশের মানুষকে সহায়তা করতে হবে, তাহলে দেশের মানুষ সহায়তা করতো, বিরোধী দল সহায়তা করতো। তারা তো বলেছেন যে এরকম কোনো সংকটই হচ্ছে না, আইসিইউর কোনো অভাব নাই, এই কথাগুলো তারা বলেছেন। একদিকে তারা বলেছেন জ্বালানির কোনো সংকট নেই, একদিকে বলেছেন আইসিইউর কোনো অভাব নাই। কিন্তু দুইটার ক্ষেত্রেই আমরা দেখেছি যে তাদের মন্ত্রীরা মিথ্যা কথা বলছেন, অসত্য কথা উপস্থাপন করছেন। তো এই যে কালচারটা, এই কালচারটা যে আমরা রেখে দিলাম, পরবর্তীতে হাম না হলে অন্য কোনো, আল্লাহ না করুক, অন্য কোনো প্রাদুর্ভাবে আমরা একই রকম কালচারের জন্য এই দৃষ্টান্ত উপস্থাপন করে রাখলাম না। কিন্তু আমাদের যেটা করা উচিত যে এইসব ক্ষেত্রে প্রাদুর্ভাব ঘটতে পারে, মহামারী ঘটতে পারে, কিন্তু তদন্তও হওয়া উচিত, যাতে এই প্রাদুর্ভাবকে কাজে লাগিয়ে কোনো হার্টলেস মানুষ, কোনো হার্টলেস ব্যবসায়ী বা কোনো সিন্ডিকেট বাজ যাতে এখান থেকে সুবিধা লুটতে না পারে। তো ওইটার ব্যবস্থাটা করা দরকার। আমরা আমাদের স্বাস্থ্য খাতের যে বাজেট, সেখানে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কিন্তু হাম উল্লেখ করে না, এটা ফেনোমেনা আকারে এটা উল্লেখ থাকবে। ধন্যবাদ সামান্থা। আমরা এই জায়গায় এসে আবার একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসবো। চলমানে আমরা কথা বলবো বিশ্বকাপ ফুটবলের সত্য নিয়েও। বিশ্বকাপ দেখার জন্য বাংলাদেশ 72 কোটি টাকার বেশি খরচ করছে, এটা বেশ একটা দেখার মতো ব্যাপার। কেননা এর আগের সরকার 100 কোটি টাকা খরচ করেছিল, খরচ কিছুটা কমে এসেছে। কিন্তু সরকারের কি আসলে নিজের পয়সায় বিশ্বকাপ কেনার প্রয়োজন আছে? এটা নিয়ে আমরা জানার চেষ্টা করব। চলুন বিরতির পর। বিরতি শেষ হলো, ফিরে এলাম। চলমানে আমাদের দুজন আলোচক রয়েছেন। আমরা বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি এখন। তার মধ্যে একটা হচ্ছে সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি হচ্ছে। দিনে দুপুরে গুলি করে মতিঝিলে $17,000 লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে একজন বলেছেন, এবং এটা অভিযোগ এসেছে। তারপর আপনাদের যে বাজেট, সেই বাজেটও আপনারা আইনশৃঙ্খলা, জননিরাপত্তা একটা বিরাট বরাদ্দ রেখেছেন, এবং সেই বরাদ্দের পরিমাণ 34,010 কোটি টাকা। 34,100 হতে পারতো, 34,010 কোটি টাকা। রাউন্ড আপও করেন না আপনারা। তো আমার কাছে মজা লাগে এই পুরো বিষয়টা, যে আপনারা, আর সত্যি সত্যি এটা কিন্তু আমি মজা বলতে আমি বলছি যে আমি খুশি খুব যে আপনারা একটা বাজেট করেছেন। কিন্তু এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আমরা উন্নতি করতে পারছি না, আপনার কি মনে হয় কেন এটা দায়ী? কি কারণে? এই যে এখনো কয়েকদিন আগে আমরা ফেসবুকে দেখেছি একজন মাদক বিক্রেতাকে ধরে সামাজিক বিচার করা হচ্ছে, তাকে প্রহার করা হচ্ছে, সেই প্রহারের ছবি আবার ফেসবুকে দিয়ে দিচ্ছে। জিনিসটা যদিও দেখতে খুব একটা ভালো না, অনেক দুর্বল চিত্তের যারা আমার মতো, রাকিবের মতো, আমরা কিন্তু আসলে এটা দেখতে ভালো অনুভব করি না। কিন্তু এতই মানে নিজের হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা, এটাও তো বন্ধ হলো না। না, ওই ভিডিওটা আমি পুরোটা দেখেছি। দুর্বল চিত্ত হলে আমাদের বাংলাদেশে আমরা টিকতে পারবো না। আমাদের বাংলাদেশের, আমি দেখতেছিলাম ওই ভিডিওতে আশেপাশের মানুষ কি করছিল। আমি ওই প্রহারের দৃশ্য যতটা গুরুত্বপূর্ণ, আনন্দ করছিল, হ্যাঁ, আনন্দের যে এইটা খুবই কনসার্নিং, যে এবং কনসার্নিং কোন অর্থে? আমাদের আইন শৃঙ্খলা আসলে কাজ করে না, এটা বাংলাদেশের মানুষের মনে প্রথিত হয়ে গেছে। এটা আপনি, এটা কিভাবে আমরা মানে এটা কিভাবে সরানো যায় আমাদের মনস্তত্ত্ব থেকে, এটার জন্য তো আসলে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে ওয়ার্ক করতে হবে। আপনি দেখেন পলিটিক্যাল পার্টি কি? পলিটিক্যাল পার্টি হচ্ছে জনগণের মধ্যে থাকে এবং জনগণের মধ্যে থেকে নির্বাচিত হয়ে সংসদে যায়, তাই তো? কিন্তু পলিটিক্যাল পার্টি তো সার্বক্ষণিকভাবে জনগণের মধ্যে বিলং করতে থাকে। কারণ আমার পাশের বাসার একজন একটা পলিটিক্যাল পার্টি করে, তার নিচের ফ্ল্যাটের আরেকজন আরেকটা পলিটিক্যাল পার্টি করে, এভাবেই তো একটা সোসাইটির মধ্যে এটা ইমব্যাডেড থাকে। ফলত যখন পলিটিক্যাল পার্টিগুলো সুন্দর, স্বাভাবিক, সুস্থ জনগোষ্ঠী তৈরির জন্য
কাজ করে না, তখন অসুস্থতা নর্মসে, বেসিক নর্মসে পরিণত হয়। আমরা এই জিনিসটাই দেখতে পাচ্ছি। ওই ভিডিওটা হচ্ছে একটা প্রতীয়মান আপনার কাছে তথ্য প্রামাণ্য চিত্র, যে এখানে এই যে আইন শৃঙ্খলার প্রতি এবং এটা যে বিচার ব্যবস্থার প্রতি চরম অনাস্থার একটা বহিঃপ্রকাশ। এবং এই বিচার ব্যবস্থা আমি কি এটা বলতে পারবো এই কমিউনিটিতে গিয়ে, আমি কি এই নিশ্চয়তা আমরা কি দিতে পারবো যে এই মাদক ব্যবসায়ীকে যদি আইনের হাতে সোপর্দ করা হয় তাহলে জাস্টিস উইল বি এনশিওর্ড, এবং সে পরের দিন জামিন নিয়ে এলাকায় কলার গুছিয়ে ঘুরিয়ে বেড়াতে পারবে না? এটা তো এনশিওর করা আমাদের পক্ষে সম্ভব হয় না। ফলত আমরা দেখি যে মানুষ আইন নিজের হাতে তুলে নেওয়াটাকে একটা সামাজিক যে আস্থা, সেই আস্থাটা তারা অর্জন করে নিতে চাচ্ছে। এটা খুবই ভয়ঙ্কর। তাহলে আমাদের আইন, আদালত, আমাদের সামাজিক নিরাপত্তা বলয়, এগুলো সবই কলাপস করবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমি এর আগেও আপনার সত্যি বলেছি যে এই পুরো বিষয়টাকে অ্যাজ এ হোল দেখার বিষয়। ওই এলাকাতে পুলিশ থাকার কথা না, ওই এলাকাতে আইন শৃঙ্খলা বাহিনী থাকার কথা। তো তাদেরকে যদি অর্থ দিয়ে তাদেরকে কনভিন্স করা হয়, তাদেরকে যদি পাওয়ার দেখিয়ে কনভিন্স করা হয়, তাহলে তো আদার কোনো ওয়ে নেই। আমরা তো অসংখ্য রিপোর্ট দেখে বড় হয়েছি যে এই কাজটাই করা হয়। এবং আমাদের এই ফ্যাসিবাদ কায়েম করা হলো কিভাবে? আইন শৃঙ্খলার বাহিনীর যে প্রফেশনালিজম, সেটার অভাবের মধ্য দিয়ে তো ফ্যাসিবাদ কায়েম হলো। সো তাদের যে দুর্বলতা, এবং তারা তো ফুল কনফিডেন্সে এখনো আসে নাই। 5 আগস্টের পরে এখনো আইন শৃঙ্খলা বাহিনীকে ফুল কনফিডেন্সে দেখতে পাওয়া যাচ্ছে না। তারা এখনো, এটা যদি কনফিডেন্সের অভাবটা এই কারণে থেকে থাকে যে তাদের কিছু দফা ছিল, তাদের 9 দফা দাবিনামা ছিল, সেটা ফিল আপ হয় নাই। কিন্তু কোনো গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টও করে নাই, এই গভর্নমেন্টও করে নাই। এই দাবিনামার প্রত্যেকটা দাবি যৌক্তিক, এবং এই যৌক্তিক দাবিগুলোকে যদি ফিল আপ করা না হয়, তারা তো আসলে পুরোদমে সরকারকে এবং বিভিন্ন স্থানীয় প্রশাসনকে সাহায্য করবে না। এখন সেই জায়গা থেকে স্থানীয় প্রশাসন নিজেদের মধ্যে পলিটিক্যাল লিয়াজও রাখতে ব্যস্ত, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে আস্থায় আনা যায় এবং তাদেরকে দিয়ে কিভাবে নন পলিটিক্যালি জাস্টিস এনশিওর করা যায় এবং তাদেরকে দিয়ে কাজগুলো করানো যায়, সেটার ব্যাপারে কিন্তু আসলে আমাদের স্থানীয় প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন দুইটার একটাও মনোযোগী না। ফলত এই ঘটনাগুলো ঘটছে। রাকিব, আপনার কাছে আসি। আপনি এই বিষয়ে কি বলবেন? আমরা কি এই ধরনের বিচার চলতে দেব? কেননা ওইখানে একটা বিচার করা হয়েছে, আমি একটুখানি যতটুকু দেখেছি, সেখানে দেখলাম যে বলছে এই গ্রামে আর ঢুকতে পারবে না, তো অন্য গ্রামে মাদক বেচবে। আবার তাকে পায়ের তালুতে প্রহার করা হচ্ছিল, এবং সেটা খুবই বিভৎসভাবে তাকে একটা লাঠির সাথে বেঁধে টেঁধে, খুবই ভয়ঙ্কর। তো এইটাই কি শাস্তি? বাংলাদেশের আইনে তো মাদক বিপণন, মাদক বিক্রি, এটার আরো কঠোর শাস্তি আছে। তো রাস্তায় রাস্তায় ধরে এইভাবে শাস্তি দেওয়া হবে, সেটা যে কোনো অপরাধে, আবার সেটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কিছুই করবে না, তাহলে আসলে আমরা কিরকম একটা অবস্থায় ঢুকে পড়লাম? এবং একই সাথে আপনাকে আরেকটা আলোচনাও করাতে চাই। এইবারের ঈদে মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে সবচেয়ে বেশি, এবং 153টা মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে, এবং তাতে 159 জন নিহত হয়েছে। তার মানে দুর্ঘটনার চেয়ে নিহতের সংখ্যা বেশি মোটরসাইকেলের বেলায়, যদিও টোটাল দুর্ঘটনার চেয়ে নিহতের সংখ্যা কম। এবং আরেকটি বিষয় যেটি আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে এই বাংলাদেশের সরকার আবার 375 সিসি মোটরসাইকেল খুলে দিচ্ছেন, মানে আরো জোরালো, আরো পাওয়ারফুল মোটরসাইকেল চালাবে যাতে আরো বেশি লোকজন মারা যায়। সেই জন্য মানে আমরা বুঝতে পারছি না ব্যাপারটা। 375 সিসি মোটরসাইকেল সাধারণ লোকের দরকার হবে কেন? আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, আমি আগের আলোচনার একটা অংশ বাদ গেল, এটা একটু শেষ করি আগে। সেটা হচ্ছে, ধরুন আপনার বিজেপির যেটা নিয়ে বললেন, সেটা আমাদের সরকার, আজকে আমি একটু নিউজ দেখলাম যে 26টি জেলায় আরও 60,000 বিজেপি মোতায়েন করছে। কেন করছে? আমি সে প্রসঙ্গে আসছি। আমি যেটা বলছি, আমি যে সিনারিওটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি, আমার কাছে আরেকটা সিনারিও বেশি আসতেছে এরকম, যে জিও পলিটিক্যাল মার পেছে রাশিয়া ইউক্রেনের কাছাকাছি কোনো একটা সংঘাতের মধ্যে আমরা। এবার আপনি একটু ব্যাখ্যা করে দিবেন। এটাও ব্যাখ্যা করেন, এবং এই জন্য কি আমাদের মোটরসাইকেল লাগবে? না না, আমি ব্যাখ্যা করছি। ব্যাখ্যাটা আকাশে ড্রোন, নিচে বড় বড় মোটরসাইকেল। ব্যাখ্যা করছি এই কারণে, দেখুন, সেটা হচ্ছে, ধরেন ভারতের যে নরেন্দ্র মোদী যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট তো আগামী ইলেকশনে সে চাবে আগামী ইলেকশন জিততে। এখন তার যে রাজনৈতিক যে ফিলোসফি, সেই রাজনৈতিক ফিলোসফিটা এমন যে সে তার জনগণের সামনে এরকম একটা জিনিস, সিনারিওটা ক্যানভাসে আঁকে, যে সেটা হচ্ছে প্রত্যেকটি হিন্দুর দায়িত্ব তার, এবং হিন্দুদের রক্ষা করার জন্য তার যে রাজনীতি। সুতরাং এখানে সে মুসলমান ঠেকিয়ে দেওয়ার জন্য, এই যা আপনি যে বললেন 10 জন মানুষ ভাসমান অবস্থা রয়েছে, এই দেশও তাকে নিচ্ছে না, ওই দেশও তাকে অন করতেছে না, তখন এই করার জন্য সে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোকে আরও বেশি অস্থিতিশীল করে তুলতে পারে। সুতরাং এই যে বাস্তবতা মাথায় রেখে আমাদের অলরেডি, আপনি খেয়াল করবেন, আমাদের বিজেপি কিন্তু খুব হার্ড লাইনে যাচ্ছে, এবং আমাদের
স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সবাই কিন্তু এই ব্যাপারে খুব কঠোর কঠোর কথাবার্তা বলছে। অতীতে কিন্তু আমরা এগুলো দেখতেছি না, কারণ এটা একটা পূর্বাভাস। আগে কিন্তু এই জিওপলিটিক্যাল মারপ্যাচের মধ্যে রয়েছে গেল এই বিষয়টা। সেকেন্ড বিষয় হচ্ছে ধরেন আপনি যেটা বললেন যে ওই মাদকের বিষয় বা অন্যান্য যে বিষয়টা, সেটা অলরেডি সামান্তাপ অনেক কিছু কভার করে ফেলেছে। আমি আরেকটু যোগ করি, সেখানে হচ্ছে ধরেন আমাদের যে টোটাল যে আইনি ব্যবস্থায় যে পুলিশ বলেন, বিচারক বলেন, সব কিছু কিন্তু অপ্রতুল। কিন্তু তারপরেও আমাদের সোসাইটিতে একটা মানে স্থানীয় বিচারক একটা ব্যবস্থাও ছিল। ধরেন আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু ওখানে কিন্তু অত পুলিশ আপনি চাইলেও অ্যাভেলেবেল পাবেন না। একটা বিশাল বড় থানা, বিশাল বড় উপজেলা, সেখানে মাত্র একটা ছোট থানা, 10-12 জন পুলিশ দিয়ে কাভার সম্ভব না। তো সেখানে অনেক অপরাধের বিচার এগুলো সামাজিকভাবে করা হয়। তো এটা কিন্তু এটাকে আমরা দরবার বলি বা সালিশি বলি। তো সেই জায়গা থেকে এই জিনিসটা কিন্তু আমাদের সোসাইটিতে প্রতিষ্ঠিত ছিল। আওয়ামী লীগ এসে কিন্তু এটাকে কিন্তু ব্রেকডাউন করেছে, কারণ এইখানকে যারা বিচার করতো তারা ধরেন সমাজের এমন ব্যক্তিরা থাকতো যে ধরেন রিটায়ার্ড প্রাইমারি স্কুলের টিচার, রিটায়ার্ড প্রাইমারি স্কুলের হেডমাস্টার বা মসজিদের ইমাম, মানে এই জাতীয় সমাজে সবাই তাকে একটা রেসপেক্টেবল মানে পলিটিক্যাল উদ্যোগী থাকে। তখন আওয়ামী লীগ এসে করলো কি, এই জায়গাগুলোর মধ্যেও দেখলো তার দলীয় লোকগুলোকে বসালো। 5ই আগস্টের পরে যখন আপনার এরাও সব পালিয়ে গেল, মানে যখন রাজনীতিবিদদের সাথে এরাও পালিয়ে গেল, এরাও তো ছোটোখাটো পাতিনেতা ছিল, তো সেই ক্ষেত্রে ধরেন এটাও কিন্তু আমাদের সোসাইটিতে একটা বিশাল কলাপস করেছে। তারপর আসলে মফ টপ মিরাটিলাই এই যে একটা ধাক্কা, কিন্তু আমি মনে করি যে সরকার এইসব বিষয়ে খুব আন্তরিক। আপনি যদি আজকের ঘটনা খেয়াল করেন, মাত্র 19 দিনের মাথায় রামিসা হত্যাকাণ্ডের নিম্ন আদালতের রায় হয়েছে, উচ্চ আদালত এবং আপিল বিভাগের রায় করে আমরা আশা করি যে 3 মাসের মধ্যে রায়টি বাস্তবায়ন হবে। অতীতেও আমরা দেখেছি যে নিম্ন আদালতে অনেক রায় হয়ে যায়। এটি একটি চাঞ্চল্যকর ঘটনা, সেই কারণে 19 দিনে রায় হলো, কিন্তু Definitely, বাংলাদেশে বহু আমি ধর্ষণের মামলা আটকে আছে। হ্যাঁ, কোনো মানে অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু ব্যাপারটা যদি সরকার এই জিনিসটা একটা চাঞ্চল্যকর ঘটনার মধ্য দিয়ে সরকার যে একটা দৃষ্টান্ত স্থাপন করলো, আমার মনে করি সরকার এই বিষয়ে খুব হার্ড লাইনে যাবে। আপনার মনে আছে 2001 থেকে 6 সাল পর্যন্ত আমাদের এখানে কিন্তু এসিড নিক্ষেপ খুব ছিল, এবং এসিডটা কিন্তু আমরা শুধুমাত্র পলিটিক্যালভাবে না, সামাজিকভাবে এটাকে আমরা প্রতিরোধ করেছি। তো আমরা মনে করি যে সরকার এই বিষয়ে আন্তরিক এবং এগুলো করবে। থার্ড প্রশ্ন আসে আপনার হচ্ছে মাদক এবং হচ্ছে মোটরসাইকেলের যে দুর্ঘটনার ব্যাপারটা। দেখুন, মোটরসাইকেলে শুধু তাই না, মোটরসাইকেলের সাথে আমি আরেকটা যোগ করতে চাই। সরকার কিন্তু আবার মোটরসাইকেল আরোহীদেরও কিন্তু আবার কর বসানোর একটা প্রস্তাব দিয়েছে, যদি এটা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়াতে ব্যাটারি রিকশার কর নাই না, ব্যাটারি রিকশার তো কর প্রস্তাব দিয়েছে, এবারে ব্যাটারি অটো রিকশা ভালো প্রস্তাব দিয়েছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি ধরেন আমার পার্সোনাল চয়েসের ক্ষেত্রে আমি বলি যে আমাদের হাইওয়ে রোডে মোটরসাইকেল নিষিদ্ধ করা উচিত, কারণ প্রতি ঈদের সময় আমরা দেখি যে মোটরসাইকেলের দুর্ঘটনা, আপনি যেটা বললেন যে সংখ্যা পরিসংখ্যানটা দিলেন, আপনি যদি বিগত 10 বছরের ডেটা খুঁজে বের করেন, মোরলেস কাছাকাছি থাকবে। তো এটা আমি মনে করি যে সরকার বিধিনিষেধ করার জন্য, যেমন সরকার খুব ভাবা নিচ্ছে যে এআই নিয়ন্ত্রণ করে এতগুলো মামলা, মানুষ আইন শৃঙ্খলা মানছে। তো বাংলাদেশের ধরেন এটা আমরা কিন্তু ওয়েস্টার্ন ডেমোক্রেসি না যে আমাদের এখানে কাগজ কলমে যা হবে মানুষ কাগজ কলমে সব কিছু মানবে। এখানে আসলে সবাইকে ধরে বান্ধে সব শিখাতে হয়। তো সেক্ষেত্রে আমি মনে করি সরকার এইসব বিষয়ে কঠোর হবে, এবং ওই আমদানির কথা বললেন কিংবা অনুমোদনের কথা বললেন, একই ক্ষেত্রে মাদকের ক্ষেত্রে বলেন, ধরেন মাদকের শাস্তি তো পরের হিসাব, কিন্তু মাদকের চেইন অফ কমান্ড তো ভাঙতে হবে। আপনি যদি সেটাকে না ভাঙেন তাহলে তো এই জিনিস তো আপনি অহরহ চলবে, কারণ মাদকের ক্ষেত্রে আমাদের দেশে যে ভয়ঙ্কর অভিজ্ঞতা, বদি তো আগে জামিন পায়, আমি সেটাই সেই প্রসঙ্গে আমি আসতেছিলাম, বদি জামিন পায়। এবং শুধু তাই না, আপনি দেখেন এই যে ইয়াবাগুলো আসে মিয়ানমার বর্ডার দিয়ে, ফেন্সিডিল আসে, এমন এমন মাদক আসে যেগুলো বাংলাদেশে উৎপাদন হয় না, তাহলে এগুলো কীভাবে দেশে ঢোকে? তো দেশে যদি ঢোকে তার মানে এখানে বর্ডার অঞ্চলে বা এখানে স্থানীয় যে ব্যবসায়ী, পলিটিক্যাল লোকজন, তাহলে তারা জড়িত। তো সুতরাং আপনি যদি এই চেইনটাকে ব্রেকডাউন না করেন তাহলে তো শাস্তি তো বহুত পরের লাভ। আপনি সুতরাং এই জিনিসগুলোকে আপনি মানে যে সোর্সটা তাকে ব্রেকডাউন করতে হবে। আমরা ডিজিজের ক্ষেত্রে বলি না যে আপনাকে সোর্সকে ইরাডিকেট করতে হবে, পর হচ্ছে আপনি অন্যান্য মেজারমেন্ট। তো সেক্ষেত্রে আমি মনে করি সরকার এই বিষয়গুলো আলোকপাত করবে, কারণ এই জিনিসটার একটা হলিস্টিক অ্যাপ্রোচ দরকার, আদারওয়াইজ এগুলো সলিউশন হবে না, নাহলে এটা ছায়াই থেকে যাবে, আসলে রোদ আর উঠবে না। আমরা আজকে কোথায় যে কার ছায়া পড়েছে সেটা খোঁজার চেষ্টা করছি। আমরা ছায়া বাজেট নিয়ে কথা বলেছি, আমরা এই যে পুরো ঈদের দুর্ঘটনার ছায়া সেটা নিয়ে কথা বলেছি, আমরা একটু আগে কথা বললাম যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে যে কালো ছায়া, মব এবং নিজের হাতে আইন তুলে নেওয়া, সেটাই বা কোথার থেকে পড়ছে। আমরা আসলে ছায়ার সাথে যুদ্ধ করে গাত্র হলো ব্যথা, একটা লাইন আছে না, সেই কবিতার লাইনের মতো আমাদের ছায়ার সাথে যুদ্ধ করে গাত্র হলো ব্যথা অবস্থাতেই দিন কেটে যাচ্ছে। চলেন বিজ্ঞাপনের পরে ফিরে এসে ছায়া খোঁজার চেষ্টা করি। চলমান চলছে, দেখছেন নেক্সাস টেলিভিশন। আমাদের দুজন আলোচক আছেন এবং আমরা অনেক রকমের ছায়া নিয়ে কথা বলেছি। আমরা আরেকটু প্রসঙ্গ বদলাই, সেটি হচ্ছে যে আপনি ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন যে একটা সময় বাংলাদেশ খুবই একটি করুণ পরিস্থিতির মধ্যে যেতে পারে, কঠিন পরিস্থিতি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কথা বলেছেন যে সামনে কঠিন দিন আসছে। তো রাকিব, আসলে
কি ধরনের কঠিন দিন? এটাকে অর্থনৈতিক কঠিন দিন? আপনি তো একটা সামরিক কঠিন দিনের কথা বলেছেন যে আশেপাশে আমাদের প্রতিবেশীরা আমাদের প্রতি অনেক হস্টাইল হয়ে উঠেছে, এটা খুব একটা কঠিন ব্যাপার। একদিকে তো মিয়ানমার বহুদিন থেকে উৎপাত করছে, আরেকদিকে এখন ভারতীয় উৎপাত শুরু হয়েছে। তো চতুর্দিকে উৎপাত, শুধু বঙ্গোপসাগরের জায়গাটা একটুখানি খোলা আছে। ওইখানেও নাকি আবার আমরা একটা চুক্তি করেছি জিসোমিয়া এবং আরেকটা কি চুক্তি? আকসা এবং জিসমিয়া হ্যাঁ। চুক্তি করে নেই। আচ্ছা বলেন। করবো, মানে করতে যাচ্ছি বা এই ধরনের একটা ব্যাপার রয়েছে, ধরে নেওয়া হচ্ছে। ফলে ওইখানেও বেশ যুদ্ধ জাহাজটা আসবে, তেল তেল ভরবে। হ্যাঁ, আমাদের পেট্রোল পাম্পের মধ্যে লাইন দিতে যদি হয় আমরা জানি না, কিন্তু আসলে কি হতে যাচ্ছে? দেখুন আসলে আমাদের আপনি এটা যে কি কথা- অর্থনৈতিক কঠিন পরিস্থিতি? অর্থ- এটা কি সামরিক কঠিন পরিস্থিতি? কারণ পরিবেশগত কঠিন পরিস্থিতি আসছে। বাংলাদেশের তাপমাত্রা নাকি বহু বছরের মধ্যে, গত 20 বছরের মধ্যে অনেক বেড়ে গিয়েছে এবং 3 গুণ হয়ে গিয়েছে গরম। জি, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন আসলে কঠিন পরিস্থিতি শুধুমাত্র অর্থনৈতিক বা সামরিক ক্ষেত্রে না বা প্রতিবেশী সম্পর্কের ক্ষেত্রেও নয়, আমাদের অর্থনৈতিক অবস্থাটা দীর্ঘদিন থেকেই নাজুক অবস্থায় রয়েছে এটা, এবং হাসিনা লাস্ট টার্ম থেকেই, ইভেন আপনার হাসিনার পতনের একদম লাস্ট মোমেন্টেও কিন্তু হাসিনা চায়না গিয়ে টাকা পেল না, 2 দিন সফর সংকেত শেষ করে চলে আসলো, তখন এখানে আন্দোলন শুরু হলো। তো অর্থনীতির একটা সংকট তো আমাদের রয়েছে। আমাদের আসলে এফডিআই কমে যাচ্ছে, ইন্টারিম টাইমে কোনো এফডিআই হয়নি। নতুন সরকারের আমলে এখনো যে খুব বেশি এফডিআই হচ্ছে সেটা বলা যাবে না। আমাদের কোভিডের টাইমের চেয়েও গত আমাদের বছর নাকি শত শত কোটি টাকা বিনিয়োগ এসেছে, এগুলা তো একটা মুখরোচক ফোন গল্প। করলেই 1000 কোটি টাকা চলে এগুলা- আসবে। একটা এগুলা আপনি- ম্যাজিকের কথা আমরা শুনেছিলাম। এগুলা আমি যে জানি, ইউনুস ইউনুস ম্যাজিক। ম্যাজিকে হ্যাঁ, হাজার হাজার এগুলা কোটি যারা টাকা বলছে, চলে আমি আসবে। আপনাকে বলি, এগুলা যিনি বলেছেন বিডার আশিক, চেয়ারম্যান আশিক চৌধুরীর কথা নিশ্চয়ই আপনি কোট করতেছেন। উনি গত টার্মও ছিলেন, এই টার্মও একই পদে আছেন। ওনার পদটাকে খুব সুসজ্জিত করে রাখার জন্য এগুলো বলছেন। এগুলোর কোনো মানে সাইন্টিফিক কোনো ভ্যালু নেই, এক নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে, দেখুন আপনার যে এই সংকটগুলো তো আমাদের রয়েছে, এবং আমাদের কোভিডের চেয়ে কিন্তু গত বছর আমাদের জিডিপি গ্রোথ কমছে। আপনার আমাদের এই সামনে একটি বাজেট আসছে, বাজেটের পরবর্তী সময় আমাদের এনার্জি ক্রাইসিস আমাদের রয়েছে। তো নানামুখী সংকট আমাদের রয়েছে। তার ছাড়া বলতে করছে কিন্তু আমাদের ইদানিং আপনি যদি খেয়াল করেন, গত 2-3 দিন থেকেই আওয়ামী লীগের আবার উৎপাত বেড়ে গেছে। ওখান থেকে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা ফেসবুকে, লাইভে, টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে নানা জায়গায় হুমকি দামকি দিচ্ছে, এখানে মিছিল বের করছে। আবার আমরা দেখলাম যে এখানে মিছিল বের করছে সরকার, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতিও খুব বেশি, মানে তারা কিন্তু খুব, আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন, এখন কিন্তু তার বিচারের আগ পর্যন্ত এই মুহূর্তে যদি তার আওয়ামী লীগ নামধারী কোনো অ্যাক্টিভিটি, পলিটিক্যাল অ্যাক্টিভিটি চালায়, এটা নিশ্চয় অপরাধ। সেক্ষেত্রে এখানে আমরা যারা সরকারের প্রশাসনের ভিতরে পালিয়ে থাকা, গুপ্তভাবে থাকা যে আওয়ামী প্রশাসন, সেটা কিন্তু খুব বেশি অ্যাক্টিভ হচ্ছে না, এবং সরকারকেও অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা নির্বিকার দেখছি। তো এই ক্ষেত্রে আসলে আমরা জানি না আসলে এখানে আবার আপনি যেটা বলছিলেন কার ছায়া পড়েছে। এখন হাসিনাও বলে যে হাসিনা যে কোনো মুহূর্তে ঢুকে পড়বে, তাকে বিমান পাঠালে সে আবার ব্যাক করবে। তো নানামুখী নানা সংকট, মানে সমীকরণ কিন্তু লেগে আছে। তো এই জিনিসগুলো আসলে কখন কখন কীভাবে শুরু হবে আমরা কিন্তু জানি না, একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে কি, ধরেন আমরা এই সংকটের বাইরে গিয়েও আমাদের যে একটা পলিটিক্যাল কনসেনসাস দরকার, সেটাও কিন্তু আমরা শেষ পর্যন্ত করতে পারছি কিনা। যেমন আপনি কিছুক্ষণ আগে আপনার প্রথম পর্বে বলছিলেন যে হামের ইস্যুতে আপাও যেটা বলছিল যে লাস্ট অধিবেশনে আসলো, কিন্তু প্রথম দিকে আমরা দেখলাম যে হামে যখন শিশু মৃত্যু মানে কমানো বাড়ছিল, তখন কিন্তু সংসদ অধিবেশন কিন্তু প্রথমে উঠাচ্ছিল না। ইভেন জ্বালানির ক্ষেত্রে লাস্টের দিকে খুব হালকা হয়েছে, কিন্তু প্রথমে এই জিনিসগুলোকে অ্যাড্রেস করা হয়নি। তো এই ক্ষেত্রে ধরেন এই সংকটগুলো আমরা জানি না, নিশ্চয়ই পলিটিক্যাল দলগুলা বা রাজনৈতিক দলগুলা, ক্ষমতাসীন দল, বিরোধী দল, পার্লামেন্ট, একটা ভাইব্রেন্ট পার্লামেন্ট রয়েছে। ভাইব্রেন্ট পার্লামেন্ট, আমি আবারও এই ক্ষেত্রে বলি, আজকের একটা ছোটো ঘটনা আমার কাছে খুব ভালো লাগছে। যে জিনিসটা হচ্ছে, ধরেন আপনার সংসদ বিরোধী দলীয় না, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি কিন্তু খুব চেপে ধরেছিলেন যে জ্বালানি মন্ত্রীকে, আশুগঞ্জ সার কারখানা কেন সাপ্লাই দেওয়া হয় নাই, বলছেন মে মাসের 1-2 তারিখে হবে, 1 মাস পার হয়ে গেল, আপনি কেন দিলেন না। তখন নিজেকে সেভ করার জন্য নানা বাহানা খুঁজতেছিলেন আমাদের সম্মানিত বিদ্যুৎ মন্ত্রী, জ্বালানি মন্ত্রী। কিন্তু অন্য সময় আমরা দেখি যে সংসদের অনেক কিছু স্ক্রিপ্টেড থাকে, স্পিকার উনি তো সরকার দলীয়, উনি দেখা যাচ্ছে অনেক কিছু ট্যাকেল করে, কিন্তু উনি আজকে ট্যাকেল না করে উনি আবার বলছেন যে আপনি স্টাডি করে আসে পরে জানেন নেক্সট টাইম কথা দিবেন। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, যে জিনিসটা স্ক্রিপ্টেড না। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই পার্লামেন্টটা একটা ভাইব্রেন্ট হয়েছে, এটা খুব ভালো, কিন্তু আমাদের অনেক কিছুর মধ্যে এখন অনেক কিছু গ্যাপ রয়েছে। আপনি যেটা বলছেন যে আমাদের জিসুমিয়া, আকসা বা নানা ধরনের নানা সংকট, এই জিনিসগুলো আমাদের জনগণকে কতটুকু ওন করছে পলিটিক্যাল পার্টিগুলো, বা বিরোধী দল কতটুকু এগুলোকে অ্যাড্রেস করতে পারছে, সেটা একটা আসলে সামান্তা শারমিন তো এখানে বিরোধী দল। তো আমরা আসি, বিরোধী দল আসলে কিভাবে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে পারছে? বিরোধী দল কি অপেক্ষায় আছে যে সরকার কি করবে তারপর বিরোধিতা করবে, নাকি এরকম প্রোঅ্যাক্টিভলি কিছু কিছু বিষয় আগে থেকে সরকারকে সতর্ক করতে পারে? যেমন এই যে বাজেটটা আপনারা দিয়ে দিয়েছেন, এটা তো দারুণ ব্যাপার হয়েছে। যদি সত্যি সত্যি আমরা দেখি যে আপনাদের বাজেটটা
বেশ ভালো সুচিন্তিত। এবং এমন আমি একটু যোগ করি, এমন হতে পারে সরকার হয়তো এখান থেকেও কিছু সরকারের সাথে মিলে যেতে পারে। হ্যাঁ, মিলে যেতে পারে, বা এখান থেকে সরকার সাহায্য নিতে পারে। তাই সরকার কি আসলে সাহায্য নেওয়ার জন্য প্রস্তুত? না, উন্মুক্ত যদি থাকে, মন যদি খোলা থাকে, তাহলে এখানে ভালো কিছু থাকে, দুইটা তারা উদাহরণ নিতে দিব। পারেন। এক, সাংবিধানিক সংশোধন কমিটি, ঠিক আছে, সংশোধন কমিটিতে ওনারা পার্লামেন্টে ওনারা সংস্কার পরিষদে শপথ নিলেন না, যেটা বিএনপি বলেছিল এগুলার চর্বিত চর্বণ আর বলবো না, কারণ তারা স্পষ্ট বিএনপি এখানে মানুষের সাথে প্রতারণা করেছে, তারা যেটা বলেছে তারা সেটা করেনি। দ্বিতীয়ত বিসিবি বোর্ড, বিসিবি বোর্ডে নির্বাচন হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। হ্যাঁ, মানে আওয়ামী লীগের মতোই হয়েছে বিনা আওয়ামী লীগ মানে প্রতিদ্বন্দ্বিতায়। 18 সালের নির্বাচনটাকে, মানে 24 সালের নির্বাচন 18 সালের নির্বাচনকে ফেল করতে পারে কোন প্রাতিষ্ঠানিক এখন নির্বাচন? বিসিবিতে এটা কেউ একটা, সরকারের বিরুদ্ধে দাঁড়ায় না, মানে সরকার যাকে চায় আপনি তার বিরুদ্ধে আপনি কেউ দাঁড়ায় না। সংখ্যাটা খেয়াল করেন, 74 ভোটের মধ্যে 73 ভোট। একটা যে রাগ ঢাক রেখে, একটা যে একটা চক্ষু লজ্জা রেখে কিছুটা যে একটা গণতান্ত্রিকতা দেখাতে হয়, দেখেন আমরা না, হয়তো নিজের ভোটটা তামিম দেন নাই নিজেকে, তাহলে আমাদের এতটুকু গণতান্ত্রিকতা অ্যাটলিস্ট আশা করা উচিত। তামিম হয়তো দেন নাই। যে ঠিক আছে সব ভোটই তো আমি পাবো, সবই তো সেটেলমেন্ট করেছি, অন্তত নিজেই নিজের ভোটটা না দিই, অন্তত এইটা হয়তো হয়েছে। আমরা এইটুকু আশা করে নিজেদেরকে এখন সন্তুষ্ট রাখতে হবে। মানে ধরেন আমি কেন বিসিবি বোর্ডের কথা বলছি, এই বোর্ড তো আসলে আমার, বাংলাদেশে কি কোন ফেডারেশনের বোর্ড ঠিক মতো আপনি যেটা হয়? বললেন না, একটা বোর্ড ছিল কুস্তিগীরদের বোর্ড, ওই যে কুস্তিগীর তো না, যারা ওই যে ইয়ে করেন, Boxing খেলে। বডি বিল্ডিং করেন, সেই বোর্ডের মধ্যে একজন মন্ত্রীর ভাই ছিলেন আগে। আমার একজন বন্ধু ছিলেন, তার সারা শরীরে পেশি আছে কিনা সন্দেহ আছে। আপনার তো সেই পাওয়ার ছিল তাহলে যে না না আপনার একজন বন্ধু না না, আমার ছিল। না, মানে আমার একজন বন্ধু ওই ওইটাই। বডি বিল্ডারদের ফেডারেশনে ছিল। কোথাও তো নির্বাচন হয় না, লোকজনকে বসিয়ে দেয়। হ্যাঁ, এই যে বাংলাদেশে একটা ক্যারম ফেডারেশন আছে, একটা আর্চারি ফেডারেশন, সব ফেডারেশনে আছে। সব কোথাও মন্ত্রীর ছোট ভাই, কোথাও মন্ত্রীর বড় এবং ভাই। সমস্যাটা হয়ে গেছে কোথাও বিসিবি বোর্ড আত্মীয়স্বজন। ছাড়া অন্য বোর্ডের না, আমি এখনকার এগুলো কথা বলছি না, আগের গুলো বলছি আর কি। এগুলো আসলে কি মানুষ এত খেয়াল করে না, মনে করে কি এটা চোখের আড়ালে সরকার, প্রত্যেক সরকার পক্ষ যে এই সরকারে যায় সেই মনে করে চোখের আড়ালে এটা আমি করে ফেলি। কিন্তু সমস্যাটা হয়ে গেছে বিসিবি বোর্ডটা একটা আলো দেখেছে, এরকম অসংখ্য প্রতিষ্ঠানে প্রতিদিন এই ঘটনাগুলো ঘটছে। বিসিবি বোর্ড, আপনি বলছেন যে সরকার দল, বিরোধী দল কি ধরনের সাহায্য করতে পারে? বিরোধী দলের এই যে বিসিবি বোর্ড নিয়ে এই মানে ব্যাপারটা যে ঘটতেছে, এটা নিয়ে কি ওয়ার্ন করা হয়নি? পার্লামেন্টে পর্যন্ত বলা হয়েছে। সেই ওয়ার্নিং কি আসলে সরকারি দল কর্ণপাত করেছে? তারা তো বীর দর্পে এটাতে এগিয়ে গেল এবং এখন বলবে যে এটা তো নির্বাচিত কমিটি, কিন্তু এটা কতটুকু নির্বাচিত, কতটুকু সেটেলমেন্ট, এটা তো পরিষ্কার দিনের আলোর মতো। তা আমার কাছে মনে হয় যে সরকারি দল মানে বিরোধী দলের সাথে সহযোগিতামূলক এবং আস্থাশীল সম্পর্ক গড়ে তুলতে চায় না। এটা আমি দেখি যে 2/3 মেজরিটি নিয়ে যারাই সরকার পক্ষে যায় তাদের একটা কমন প্রবলেম। এটাকে আমি হাসিনা সিনড্রোম হিসেবে আপনি এটাকে আখ্যায়িত করতে পারেন, যে তার একসময় মনে হয় যে 2/3 মেজরিটি নিয়ে গেলে মনে হয় সকল প্রতিষ্ঠান আমার, পুরো দেশটা আমার, এবং আমার কারো কথা শোনার কোনো প্রয়োজন নাই। এবং যদি সরকারের ভালোর জন্য, এমন কি না যে বিএনপি কি ফ্যাসিবাদ বিরোধী শক্তি না? বিএনপির ভালো কি আমরা চাইতে পারি না? মানে বিএনপি কি আমাদেরকে বাধা দিবে তার ভালো চাওয়ার জন্য? আমাদেরকে বাধা দিবে এখন যে বিএনপি তার টার্মটা মানে নির্বিঘ্নে কাটাতে পারবে, পরবর্তীতে একটা সুষ্ঠু নির্বাচন বা একটা যৌক্তিক তত্ত্বাবধায়ক সরকার দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন হবে, এটাকে আমরা এক্সপেক্ট করতে পারি না? যেখানে তত্ত্বাবধায়ক সরকার নিজেই একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া, কিন্তু তারপরে বাংলাদেশে এটা করতে হয়। এটা তো এই দায়, এই লজ্জা তো আমাদের জাতি হিসেবে আমাদের নিতে হবে, এটা তো আমরা অনেকদিন বহন করব, কারণ এবং আমাদের সামনে এটা আরো বহন করতে হবে। এখন গণতন্ত্রের কোন পর্যায়ে আমরা, করার জন্য তো বিচারপতির জেল হয়ে গিয়েছে। এটাই আমি বলছি যে কিন্তু এই যে আপনি যেটা বললেন না বিরোধী দলের ওয়ার্নিং, বিরোধী দলের ওয়ার্নিং কি শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধী দল ওয়ার্নিং দেয়? বিরোধী দল তো এই জন্য যায় যে আপনি প্রতিষ্ঠানটাকে রক্ষা করেন, প্রতিষ্ঠানটাকে দিয়ে নতুন কোনো কাজ করান। হ্যাঁ, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আমাদের কথা কিন্তু অনেক জমে উঠেছিল। আজকে আমাদের চলমানের বিষয়বস্তু ছিল, আরো কথা বাকি রয়ে গেছে, রাকিব আরেকটা কথা বলতে চাচ্ছিল মনে হয়, কিন্তু আমাদের হাতে আর সময় নাই। আজকে চলমানের বিষয় ছিল কার ছায়া পড়েছে। ছায়া হচ্ছে যেখানে আলো থাকবে, আলোর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে প্রতিবন্ধকের যে আকৃতি, সেই আকৃতি অনুযায়ী ছায়া পড়ে। ছায়ার সঙ্গে প্রচ্ছায়া থাকে, উপচ্ছায়া থাকে। ছায়া কিন্তু ফিজিক্সের একটা বিষয়। লাইট বলে যে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার পড়তে গেলে আপনাকে ছায়া পড়তে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে, ছায়া কি সবসময় ভালো? কালো ছায়া যখন আমরা বলি, কিংবা যখন আমরা বলি যে দুর্নীতির ছায়ায় আচ্ছন্ন হয়েছে, কিংবা যদি আমরা বলি কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছে, এই কথাগুলি সবসময় ভালো না। ছায়া বিষয়টা আসলে সবসময় ভালো না। অধিক গরমে, প্রবল রোদে কিংবা বৃষ্টিতে আমরা একটুখানি আশ্রয় খুঁজি, ছায়া খুঁজি। আমরা
আমাদের মনের জন্য স্নেহের ছায়াও খুঁজি, কিন্তু এখন আমরা যেসব ছায়াদের আনাগোনা দেখতে পাচ্ছি সেই সব ছায়া কি আসলে ভবিষ্যতে আমাদের কোনো সুখবর দিচ্ছে? আজকের আলোচকরা কিন্তু সেটাই বলেছেন। আজকের আলোচকরা আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে সামনে অর্থনীতিতে এক ধরনের ছায়া, সামরিক এক ধরনের ছায়া আমাদের প্রতিবেশীদের সাথে, এবং নানা রকম জায়গাতে ভুল সিদ্ধান্তের ছায়াও একটু একটু করে উপলব্ধি করছি হয়তো আমরা। আশা করছি সব ছায়া কেটে যাবে, আলোকোজ্জ্বল রাত এবং দিন হবে। রাত হবে চন্দ্রালোকের মতো স্বচ্ছ উজ্জ্বল, যেরকম দিন হয় সূর্যালোকের মতো অতি উজ্জ্বল এবং উত্তপ্ত। আমরা একটা সুন্দর দেশ চাই, দেখা যাক আমরা চলমানের আলোচনা দিয়ে কতটুকু সেই দেশের, সেই স্বপ্নের দেশের, সেই চাওয়ার দেশের জায়গাটায় পৌঁছতে পারি। সামনে বাজেট নিয়ে আমরা আরো কথা বলবো ভবিষ্যতে চলমানে। আজকের মতো শুভেচ্ছা।